আসতে পারি? হ্যাঁ আসুন। কি ব্যাপার? 4:30 আসার কথা ছিল। আমার নাম সত্যপ্রিয় চৌধুরী। ও আসুন আসুন আসুন, আরে বসুন। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। মাফ করবেন, এখানে না কোনো চা কফির ব্যবস্থা নেই, আপনাকে সেভাবে আপ্যায়ন করতে পারবো না। আরে না না, তাতে কি হয়েছে? আমার অবশ্য এই চা কফির অতটা নেশাও নেই। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার বলুন। সালা বিকেলে চাটা পর্যন্ত দিল না। এমনই একটা মন্ত্রী হয়েছে, এক কাপ চাও খাওয়াতে পারে না। এদিকে পাবলিক মানি ছেড়ে তো ফাঁক করে দিচ্ছে। চোর সালা, চোর না হলে কোনো মন্ত্রীর একটা পার্সোনাল উকিলের দরকার পড়ে? চেহারা থেকে তো মনে হচ্ছে না এই বেটা মন্ত্রী। আর এর নাম তারকনাথ ব্রহ্ম তো হতেই পারে না, হবে সালা কোনো চামচে টামচে। হ্যাঁ বলুন। কি বলি বলুন তো? কি সব যেন বলছিলেন? আমি কই না তো। আমি যখন ওই ফোনে কথা বলছিলাম, বিড়বিড় বিড়বিড় করে কি সব যেন বলছিলেন। আপনি সব শুনে ফেলেছেন? কি লজ্জার কথা। লজ্জা লজ্জা কেন? আসলে জানেন, ওইটা না আমার একটু মুদ্রা দোষ। এই যে কোনো ইম্পর্টেন্ট কেসের কথা শুরু হওয়ার আগেই না ওই বিড়বিড় করাটা আমার একটা হ্যাবিট। ও তাই বুঝি। হ্যাঁ হ্যাঁ, মদন কিছু বললেন? কই না তো। তবে হয়তো ওই এভিডেন্স কথাটা ওই অন্যমনস্ক ভাবে হয়তো একবার বলে ফেলেছিলাম। ও আচ্ছা আচ্ছা। তা আপনার পরিচয়টা তো পেলাম না। আমার নাম দিব্যেন্দু দত্ত, ওই মন্ত্রী মশাই তারকনাথ ব্রহ্ম ওনার একমাত্র আত্মসহায়ক, মানে আপনি বলতে পারেন পার্সোনাল সেক্রেটারি। দিব্যেন্দু দত্ত, সংক্ষেপে ডিডি। ডিডি ডিডি ডিডি, চোখ বন্ধ করে ভরসা করা যায়। তার টিভিকে কখন পাবো? টিভি টিভি মানে? মানে মানে ওই যে তারকনাথ ব্রহ্ম ওই টিভি মন্ত্রী মশাইকে কখন পাবো? মানে আমার না ওনার সাথে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। মানে উনি নিজেই আমাকে সময় দিয়েছিলেন। জানি জানি, স্যার এক্ষুনি এসে পড়বেন, হয়তো কোনো জরুরি কাজে আটকে গেছেন। তা ব্যাপারটা কি বলুন তো? মানে হঠাৎ তলব কেন? পুরোটা জানি না, যতটুকু জানি স্যার মানে আমাদের মন্ত্রী মশাই কোনো কোনো কনস্পিরেসির শিকার হয়েছেন, খুব গোপন, অথচ একটা কনফিডেন্ট আইনি পরামর্শ চাই। তা কনস্পিরেসিটা কিরকম? সেটা সেটা স্যারই বলতে পারবেন। উনি বিশ্বাস করে আমাকে বলেছেন ওই প্রচার করার পারমিশন দেননি, তার থেকে একটা অন্য কথা সেরে রাখি। বুঝতেই পাচ্ছেন, একজন মন্ত্রী যখন এতটা গোপনে একজন আইনজীবীর সাহায্য চেয়েছেন, ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস আর কনফিডেন্সিয়াল। অবশ্যই। আচ্ছা, এটা কি আশা করা যেতে পারে আপনার কাছ থেকে যে এই গোপনতা আপনার তরফ থেকে সম্পূর্ণ বজায় রাখবেন? হ্যাঁ অবশ্যই। এই ঘটনার কথা কোনো তৃতীয় ব্যক্তির সামনে কোনোভাবেই প্রচার পাবে না। ঠিক আছে, তাহলে ঘটনাটা আপনাকে খুলেই বলি। আমাদের মন্ত্রী মশাই যে ঝামেলাটায় জড়িয়ে পড়েছেন সেটা একেবারে প্ল্যান, মানে মানে সাজানো। ব্রহ্ম সাহেবকে যদি এই ক্যাবিনেট থেকে সরানো যায়, তাহলে এই দপ্তর পাবেন শান্তনু সাহা। সাহা সাহেব মানে বিটুইন ইউ এন্ড মি, কিন্তু আর একটা অফারও দিয়েছেন। আর ওনার কাছে থাকলে মাইনেও বেশি আর সুযোগ সুবিধাও বেশি। অর্থাৎ ব্রহ্ম সাহেব যত বেশি ঝামেলায় পড়বেন ততই আপনার
লা এক্স্যাক্টলি, বিটুইন ইউ এন্ড মি। কিন্তু আমি আমি এটাই চাইছি। অর্থাৎ এই কেসটা আমাকে হারতে হবে। তার জন্য আপনি ডবল পারিশ্রমিক পাবেন। কিন্তু এতে যে আমি ফাঁসবো না তার গ্যারান্টি কি? আমি আমি নিজেই তার গ্যারেন্টি। ডিডি ডিডি ডিডি, চোখ বন্ধ করে ভরসা করা যায়। গুড আফটারনুন স্যার। ইনি আমি 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 স্যার সত্যপ্রিয় চৌধুরী, চৌধুরী অ্যান্ড অ্যাসোসিয়েটস এর ডিরেক্টর। আপনি আমাকে দেখা করতে বলেছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। শুনেছি এই লাইনে আপনার সুনাম যথেষ্ট, সেজন্যই আপনাকে ডেকেছি। তা বলুন স্যার, আপনার জন্য কি করতে পারি? দীপেন্দ্র আপনাকে কিছু বলেছে? হ্যাঁ, বিস্তারিত হবে। হ্যাঁ, বিস্তারিত বলুন। দীপেন্দ্র স্যার না না স্যার, কি না স্যার? মানে আমি না 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 না, উনি বলেছেন যে আপনি কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়েছেন এবং সেই ঝামেলাটা সমাধান না হলে আপনার মন্ত্রিত্ব নিয়ে টানাটানি হতে পারে। তাই জন্যে আপনার ওই আইনি পরামর্শ চাই। এই ঝামেলাটা না মিটলে হয়তো আমাকে পদত্যাগই করতে হবে। ঝামেলাটা কি স্যার? তার আগে বলুন তো, আপনাকে কতটা ভরসা করতে পারি? এই যতটা ডিডিকে করেন। হ্যাঁ? দিদি ওই তো গেঞ্জি জাঙ্গিয়া তৈরি করে। না না স্যার, ডিডি ডিডি মানে দীপেন্দ্র দত্ত, আপনার একমাত্র আত্মসহায়ক স্যার। তুমি একটু বাইরে যাও তো, আমার কিছু কনফিডেন্সিয়াল কথা আছে। কেন স্যার, আপনি কি আমাকে বিশ্বাস করেন না স্যার? আহ! কথা বাড়িও না, যাও, পরে তোমাকে আমি ডেকে নেব। এখন আমার যে অবস্থা, কাউকে বিশ্বাস করতে পারছি না, বুঝলেন? আমাকে না পুরো ব্যাপারটা একটু খুলে বলুন স্যার। আমি আমি যথাসম্ভব ওই সামাল দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাকে একটা জিনিস বিশ্বাস করে নিতে হবে, আমি নির্দোষ। সে তো আমার সব ক্লায়েন্টই তাই স্যার। ব্যাপারটা অ্যাকচুয়ালি মেয়ে ছেলে সন্তান। বাহ, যা করেছেন বেশ করেছেন। হ্যাঁ, আমি তো আছি স্যার। দূর মশাই, বললাম না আমি নির্দোষ। কিছু করার আগেই তো মেয়েটা কেটে পড়লো। ও, তা একটু ডিটেলে বলুন স্যার। আমি শিওর এই ঘটনার পিছনে ওই শুয়ো মানে শয়তান শান্তনু স্যার হাত আছে। হ্যাঁ, এই কথাটা আপনার সেক্রেটারিও বলছিল স্যার। ওই দিদি একটু বেশি জেনে ফেলেছে। যাকগে, ব্যাপারটা এরকম, গত মাসে আমি কয়েকদিনের জন্য মুকুটমণিপুর গিয়েছিলাম সরকারি কাজে। ওই অনেকটা জার্নি করে টায়ার্ড হয়ে পড়েছিলাম, তার উপর সারাদিন মিটিং মিছিল। ওই বাংলোর কেয়ারটেকারটাকে বললাম একটা মালিশওয়ালা পাঠাতে, সে রাস্কেল একটা ডগমগে মেয়ে ছেলে পাঠিয়ে দিল। হ্যাঁ, কি গভীর ষড়যন্ত্র! বলুন দেখি, আমি একটা মন্ত্রী, দুজন বাংলো এসে একটা যুবতী মেয়ে আমি মালিশ করলে নিন্দে কান কথা যাবে? তাছাড়া আমার তো প্রেস্টিজ নেই। তাছাড়া এ ধরনের মেয়েদের ব্যবহার করার আমি ঘোরতর বিরোধী। তা স্যার, মেয়েটা কি আপনাকে মালিশ করেছিল? না না, ওসব অশ্লীলতা আমার সহ্য হয় না। ও, তাহলে সমস্যাটা কি স্যার? ইয়ে, আমি মেয়েটাকে মালিশ করেছি। বাহ! ওই মেয়েটির সম্মান রক্ষার্থে একটু বেশি অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। মালিশ ভালোই চলছিল, হঠাৎ বেশ কয়েকবার আলুর ফ্ল্যাশ হলো। মেয়েটাও হুট করে উঠে ঘর থেকে পালালো, আর আমিও বারান্দায় বেরোলাম। মেয়েটাকেও দেখতে পেলাম না, আর কোনো ফটোগ্রাফারও না। কিন্তু দেখি ওই মানে ওই বদমাশ শান্তনু স্যার বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। সে রাজকেল আমাকে দেখে মুচকে এসে ভিতরে চলে গেল। তা উনি উনি ওখানে কি করছিলেন স্যার? ওই আমরা দুজন একই কাজে গিয়েছিলাম, সরকারি কাজে। ও, তার আর কি, ওই মালিশ করার কয়েকটা ফটোগ্রাফ নিয়ে মেয়েটা আমার নামে কেস ঢুকে দিয়েছে। মন্ত্রীর বিরুদ্ধে কেস করা যখন সাহস পেয়েছে, তখন ডেফিনেটলি এর পছনে বড় কারো হাত আছে, এবং আমার ধারণা সেটা ওই নচ্চা শান্তনু ছাড়া কেউ নয়। আমার অপরাধ, আমি নাকি মেয়েটি শালীনতা নষ্ট করেছি।
1,000 টাকা ক্ষতিপূরণ চেয়েছে, অনাতে 1 বছরের জেল। জেল কেন যাবেন স্যার? টাকা দিতে তো কোনো সমস্যা নেই। দূর মশাই, আপনি বেসিক জিনিসটাই বুঝতে পারছেন না। টাকাটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু আমার অপরাধ যদি একবার প্রমাণিত হয় তাহলে আমার মন্ত্রিত্ব থাকবে। এর মধ্যে বুকামি নচ্চা শান্তনুটা স্পিকারের কাছে আমার পদত্যাগের দাবি জানিয়েছে। তা ওই মেয়েটাকে কোনোভাবে কেনা যাচ্ছে না স্যার? মানে মালিশটা তো আপনি আর পুরো করেননি। সেটাই তো আফসোস, ওই কেসটা আটকানো গেল না, আর ওই মালিশও হলো না। স্যার, আমি দেখছি ওই ছবিগুলোর নেগেটিভ সহ কি করে জোগাড় করা যায়। আমাকে একটু অ্যাডভান্স দেবেন স্যার? আগামীকাল প্রথম শুনানি, এর মধ্যে ম্যানেজ হবে কিছু? হ্যাঁ, আমি চেষ্টা করব। ঠিক আছে। দিব্যেন্দু, হ্যাঁ দিব্যেন্দু। স্যার আসছি স্যার। স্যার কত টাকা অ্যাডভান্স দেবো স্যার? 5,000 টাকা মতন দিলেই হবে স্যার। মানি পাচ্ছিলে? না 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 স্যার। তাহলে অ্যাডভান্সের কথা জানলে কি করে? আর শান্তনু শাহ সম্পর্কে বা কি জেনেছো? স্যার আমি কিছু জানি না স্যার, সেটা আন্দাজ স্যার। ঠিক আছে, এই সত্যপ্রিয় বাবুকে 5,000 টাকা দিয়ে দাও। আমি তাহলে আজকে আসি স্যার। আসুন। কাল সকালে আপনাকে আমি ফোন করব। ঠিক আছে। এই দিব্যেন্দু, স্যার তোমার আচরণ কিন্তু আজকাল বেশ সুবিধা লাগছে না। আমার উপর বিশ্বাস করুন স্যার। ডিডি 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 চোখ বন্ধ করে ভরসা করুন স্যার। দেখছো মন মেজাজ খারাপ, এই চ্যাঙ্কের মতো ব্যবহার করা বন্ধ করো তো। স্যার সাধারণত উল্কাগুলো ইলেকট্রিক্যাল অরবিটেই ঘোরে। বেশিরভাগ ইন্ডিপেন্ডেন্ট হেভেনলি বডি, কয়েকটা থাকে কোনো গ্রহ বা উপগ্রহর গা ঘেঁষে, আর বেশ কিছু উল্কা থাকে ধূমকেতুর ল্যাজে। কি হল, মাথা নিচু করে বসে আছো কেন? না, এমনি। এখন এইসব উল্কাপিণ্ডের কয়েকটা যখন ঘুরতে ঘুরতে পৃথিবীর খুব কাছে এসে পড়ে, তখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এরা অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে ঢুকে পড়ে। প্রচণ্ড স্পিডে পৃথিবীর দিকে আসতে থাকে। এই স্পিডের ফলে বায়ুমণ্ডলের সঙ্গে ফ্রিকশনে যে তাপ উৎপন্ন হয়, তাতে আগুন চলে যায়। বেশিরভাগ উল্কাই এই আগুনে পুড়ে ছাই হয়ে যায় বা অলমোস্ট কমপ্লিটলি হয়ে যায়। তাহলে শুটিং স্টারটা কি? ওই যে বললাম, উল্কাপিণ্ডগুলো জ্বলতে জ্বলতে বায়ুমণ্ডল ক্রস করে যখন পৃথিবীর দিকে আসতে থাকে, খালি চোখে সেগুলোকেই দেখে মনে হয় যেন তারা খসে পড়ল। প্রবাদ আছে যে শুটিং স্টার দেখে যদি কেউ কিছু উইশ করে তাহলে তার ইচ্ছে পূরণ হয়। সত্যি হয়? মিলস এন্ড বুশ পড়ো না? পড়ি, ইচ্ছে পূরণটা সত্যি হয় কিনা জিজ্ঞেস করছি। অ্যাটলিস্ট রোম্যান্টিক গল্পে তো হয়, ট্রাই করে দেখবে নাকি? শুটিং স্টার তো আর আমার অর্ডার মতো আসবে না। এটাই তো সিজন, অক্টোবর টু ডিসেম্বর ম্যাক্সিমাম উল্কাপাত হয়। একটু বেশি রাতে রোজই দেখা যায়। দেখবো আজ দেখা যায় কিনা। উইশ করবে? হয়তো। উইশটা কিরকম জানতে পারি? সেটা আমার পার্সোনাল ব্যাপার। আজকে রাতে আমিও একটা পার্সোনাল উইশ করব, সেটা কিন্তু রোম্যান্টিক ধরনের। এইসব আলোচনা ভালো লাগছে না এখন। কি ব্যাপার বলো তো, এত মন মরা কেন?
মাসিমাও একবার খোঁজ নিলেন না, 8:30 বেজে গেল, চাও এলো না। এনিথিং রং? আচ্ছা, বানিদিকে বলছি চা করতে। শুধু চায়ের কথাটাই শুনতে পেলে? প্রিয়াঙ্কা দি, মা বলেছে মাস্টারমশাই চলে গেলে তুমি মায়ের ঘরে গিয়ে দেখা করো। পারবো না, মায়ের কিছু বলার থাকলে এখানে এসে বলুক। বেশ, তাই বলছে কি? এ কি, তোমার কথা বলার ধরনটাই দেখছি পাল্টে গেছে। আজকে আর পড়তে ইচ্ছে করছে না। বুঝেছি, চলেই যাচ্ছি। তবে আমার কাছে গোপন না করলেও পারছে। আমি কিছু গোপন করিনি। অবশ্যই করেছো, বলতে না চাও বলো না। তবে যদি ক্লেম করো সবকিছু স্বাভাবিক আছে, তাহলে ডেফিনেটলি মিথ্যে কথা। কোনো মিথ্যে কথা বলিনি আমি। আবার কি মিথ্যে কথা বলছো? মা, তোমরা কি আমায় পাগল করে দেবে? তুমি পাগল হবে কেন? আমরাই তো পাগল হতে বসেছি। যিশুদা, কালকে সন্ধ্যাবেলা আসবে কিন্তু। অবশ্যই আসছে, আমার মনে আছে। কিন্তু গোপন কথাটা গোপনই রাখলে। পরে বলবো। গোপন কথা মানে? এসে থেকে দেখছি প্রিয়াঙ্কা খুব অন্যমনস্ক। তার কারণটা কিছুতেই বলছে না। ও, শোনোনি তাহলে তোমার গুণবতী ছাত্রীর কাণ্ড? মা, চুপ করো। সারা পৃথিবী জেনে গেছে, আর স্যারকে না জানাবার কি আছে? শোনো যিশু, প্রিয়াঙ্কার ক্লাসের একটি মেয়ে একটি ছেলেকে প্রেমপত্র লিখেছে, তারপর ধরাও পড়েছে। আর ওদের ক্লাসের প্রিন্সিপাল আর টিচার যখন চেপে ধরেছে তখন স্বীকার করেনি। ঐন্দ্রিলার বাবা জানতে পারলে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিত। ওর বাবা একটা বদরাগী মাতাল। আর সেই জন্য আমার মহান মেয়ে সকলের সামনে স্বীকার করে এসেছে যে চিঠিটা তারই লেখা। চিঠির শেষে কারোর নাম ছিল না। অবশেষে সকলে বিশ্বাস করে নিয়েছে যে চিঠিটা তারই লেখা। তারপর আবার কি, ওদের প্রিন্সিপাল আমাকে ফোন করে যাচ্ছে তাই কথা শোনালেন। আর ওদের টিচার তো আমাদের পাড়াতেই থাকেন, উনি আবার একটু স্ক্যান্ডেল ফ্যান্ডেল পছন্দ করেন। ব্যাস, খবরটা রাষ্ট্র করে বেরিয়েছে। ছেলেটি কেমন, ছেলেটিকে আমরা মেনে নিচ্ছি কিনা, এই সব প্রতিবেশীরা খোঁজ খবর নিতে শুরু করে দিয়েছে। তুমি বলো যিশু, এইরকম মিথ্যে মিথ্যে মিছিল কথা বলে কেউ বদনাম ঘাড়ে নেয়? এই বদনামে কি এসে যায়? তোমরা তো জানো, আমি তো নিজেও জানি যে আমি কোনো প্রেমপত্র লিখিনি। এবার এবার প্রতিবেশীরা কি বললো সেটাই বড় হলো। নিজের মেয়েকে বিশ্বাস না করে। তোমাকে কেউ অবিশ্বাস করছে না প্রিয়া। তাহলে আমার অপরাধটা কোথায় হলো? আজকে তুমি ওর বন্ধুকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেছো, কিন্তু ভবিষ্যতে যে নিজের প্রয়োজনে মিথ্যে কথা বলবে না তার কি ভরসা আছে? সে ভরসা যদিও বা করা যায়, এই এই মিথ্যে চারটা না করলেও পারবে। ঐন্দ্রিলার বাবা যেরকমই মানুষ হোক, শুধু একটা প্রেমপত্র লেখার অপরাধে নিজের মেয়েকে মেরে ফেলতেন না। কিন্তু তোমার এই অকারণে শহীদ হওয়ার ফলে তোমার বাবা মার যে লাঞ্ছনাটা হলো, সেটা কোনো প্রয়োজন ছিল না। মিথ্যে কথা বলার ফল কখনোই ভালো হয় না প্রিয়াঙ্কা। বুঝেছি স্যার, অন্যায় হয়েছে স্যার। আপনার চরণে শতকোটি প্রণাম স্যার। দেখেছো দেখেছো যিশু কিরকম অসভ্যতামি করছে? আমাদের লজ্জাটার কথা ওর মাথাতেই ঢুকছে না। আপনি আর মাথা গরম করবেন না মাসিমা। 4 দিন পর সব আপনিই ঠিক হয়ে যাবে। আরে লোক নিন্দাটা কি আর সহজে ঠিক হবে? আরে আবার লোক নিন্দা কিসে? আরে তোমার মেয়েকে জিজ্ঞাসা করো না সেই কথা। ওহ, সে করবো খান। আগে বাণীকে বলো তো এক কাপ চা দিতে। দাঁড়াও, বলছি। বিশু, কালকে সন্ধ্যাবেলা আসতো তো? কালকে প্রিয়াঙ্কার জন্ম। অবশ্যই আসবো মাসিমাশাই, আমি জানি। আজকে তাহলে আমি আসি। হ্যাঁ, এসো এসো। আরে কি হলো, চাটা কি হলো? হ্যাঁ হ্যাঁ, চা আসছে। আজকে একবার গ্যাসের মন্ত্রী পাল্লা করে না, বিকেল থেকে চাটাই জোটেনি। আগে তোমার মেয়েকে জিজ্ঞাসা করো যে সে কি করেছে। প্রিয়াঙ্কা, কি করেছো তুমি? আরে ঐন্দ্রিলাকে বাঁচাতে ওর লেখা প্রেমপত্র নিজের বলে স্বীকার করেছে। ব্যাপারটা জানাজানি হয়ে গেছে, পাড়াময় রাষ্ট্র হয়ে গেছে, আর প্রতিবেশীরা এসে খবর নেওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, খবর? কিসের খবর? আরে খোঁজ খবর মানে ওই ছেলেটি কেমন, ছেলেটির জাতপাত কি, ছেলেটির সঙ্গে আমরা বিয়ে দিচ্ছি কিনা, এই সব। এ কি প্রিয়াঙ্কা, কি ব্যাপার? হঠাৎ এরকম বোকামির কারণ? বোকামিটা কি প্রতিবেশীরা কিছু কম করছে? চুপ করো, ওদের কথা তোমাকে ভাবতে হবে না। মিছি মিছি মিথ্যা কথা বলে বাবা মার মুখ ডোবানোর মধ্যে কি খুব ক্রেডিট আছে?
তোমাকে আমরা এই শিক্ষা দিয়েছি প্রিয়াঙ্কা? তোমাদের কাছে যেটা মিছিমিছি, আমার কাছে সেটা মিছিমিছি বলে মনে হচ্ছে না। না, মিথ্যে কথা বলার কোনো অজুহাত থাকতে পারে না। আর তোমার সামনে হায়ার সেকেন্ডারি, পড়াশোনা ছেড়ে তুমি ওই বান্ধবী প্রেমের নাক গলাতে কিন্তু দরকার ছিল, আর তাও আবার মিথ্যে কথা বলে। আমার মেয়ে হয়ে তুমি মিথ্যে কথা বলছো মানে এটা তো আমি কল্পনাও করতে পারছি না। তোমরা কখনো মিথ্যে কথা বলো না। না, আমার মুখের কথাই আমার গুডউইল। আর তুমি এমন একটা মিথ্যাচার করেছো তাতে বাড়ির সুনাম নষ্ট হচ্ছে। লজ্জা করছে না তোমার? এখন আর কেঁদে কি হবে? ঢিল ছোড়ার পর কাঁদলে সেই ঢিল তার হাতে ফেরত আসে না। যাকে কালকে তোমার জন্মদিন, এবারের মতন তোমাকে আমি ছেড়ে দিলাম, কিন্তু রাত্রে শোয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করবে যাতে জীবনে কোনোদিন আর কোনো রকম মিথ্যা কথা তোমার মুখ দিয়ে না বেরোয়। হ্যারি ছিচকা তুনে তো কান্না থামলো। বাহ বাহ, সবাই মিলে অকারণে আমাকে কথা শোনাবে আর আমি ছিচকালনে হয়ে গেলাম। শোন, বাপ মা শাসন করলে অত কিছু মনে করতে নেই। তাছাড়া দোষ তো একটা করেইছিস। বন্ধুকে বাঁচানো যদি দোষ হয় তাহলে ভালো কাজটা কোনটা? তোর মা একটা কলেজের প্রফেসর আর বাবা বাবা কত বড় একজন উকিল। তাদের তো একটা মান সম্মানের ব্যাপার আছে নাকি? আর তুই হয়তো কাজটা ভালো করেই করেছিস, তবে এটাও জেনে রাখ, ওই পাড়ার লোকগুলো বাড়ি বয়ে এসে যদি বদমাইশি না করতো না, তোর বাবা মা তো কিছু মনে করতো না। ভালো কাজেও মিথ্যে বলাটা অন্যায়? মিথ্যাচার সব সময় অন্যায়। এখন ওইসব কথা রাখতো, আর আমার কাছে আয়। জানিস তো, রাতের আকাশ দেখলে মনটা ঠান্ডা হয়। কাল তো জন্মদিন, ওরকম গোমরা মুখ হয়ে থাকলে চলবে কেন? উল্কা দেখতে পাচ্ছ ঠাম্মি? কেন পাবো না, প্রায় তো হচ্ছে। ওই যে পূর্ব দক্ষিণ দিকটায় তাকা। জানিস তো প্রিয়া, বসে পড়া উল্কার কাছে মনে মনে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়। ওই দেখ ওই যে কি চাইলে ঠাম্মি? সব সময় যা চাই, সত্য বৌমা দীর্ঘ জীবন, সকলের মঙ্গল, আর তোর ভালো লেখাপড়া। বুঝলি প্রিয়া, অনেক ভাগ্য করলে এমন ছেলে বৌমা পাওয়া যায়। তোর বাপ মার মতো মানুষ সহজে মেলে না। বুঝলাম। তা তুই কি চাইলি? প্রার্থনা করলাম যে কাল আমার জন্মদিনে যেন বলবো না, কালকের ব্যাপার তো, যদি উল্কার কথাটা সত্যি হয় ঠাম্মি তাহলে কালকেই টের পাবে। আচ্ছা, প্রিয়াঙ্কার জন্মদিনে ওর কোনো বন্ধুকে নেমন্তন্ন করছে না কেন? কি জানি, কোথাও এরকম কিরকম বন্ধু নেই। তার মধ্যে দুজন আবার অসুস্থ। ওরা সকালবেলায় ফোন করে ওকে উইশ করেছে, আর একজন গেছে তিরুপতি। আর ওয়েন্দ্রিলার খবর তো তুমি জানো। কি ব্যাপার বলো তো, চাটা এরকম তেতো লাগছে কেন? তেতো? চিনিটা ঠিক করে গলেনি নাকি? চিনি তো দিই না, ওই দুটো স্যাকারিনি, মানে চিনিটা বোধহয় দিতে ভুলে গেছি। স্যাকারিন? কিসের স্যাকারিন? তুমি
তুমি আমার চায় চিনি দাও না? তা কতদিন ধরে স্যাকারিং চালাচ্ছ? ওই বছর খানেক। হ্যাঁ, আর আর আমি কিছুই জানি না? ভগবান জানে আর তুমি কি কি গোপন রেখেছো। আরে গোপন করতে যাব কেন? তুমি কি কোনোদিন কিছু জিজ্ঞাসা করেছো? কেন জিজ্ঞেস করতে যাব? তুমি যে এই 1 বছর ধরে আমার সাথে মিথ্যাচার চালিয়ে যাচ্ছ, সেটা যদি জানতে পারতাম তাহলে অবশ্যই জিজ্ঞেস করতাম। ধর্মপুত্র যুধিষ্ঠির, তুমি মিথ্যে কথা বলো না? আমি কেন বলতে যাব? আমার তো তোমার মতন কিছু গোপন করার নেই। বাজে কথা বলো না। চায় চিনি তো দাওই না, ওই ওই স্যাকারিনের বদলে ওই ওল মানকচু এসব মেশাচ্ছ নাকি? গলাটা তো কুটকুট করছে কেন? যা খুশি তাই বলছো দেখছি। যা খুশি বলবো কেন? ভীষণ কুটকুট করছে। যাও মুখটা ধুয়ে এসো। উফ, বাপরে বাপ। উফ, উফ, আমারই হচ্ছে এক মতিভ্রম। কেন যে সত্যি কথাটা বলতে গেলাম একে চিনি করলো। বৌমা, ও বৌমা, আমার তসরের চাদরটা কোথাও দেখেছো নাকি? না তো, পাচ্ছেন না বুঝি? পেলে কি আর তোমায় জিজ্ঞেস করি? ভোরের দিকটা বেশ হিম পড়েছে, চাদরটা গায়ে থাকলে একটু আরাম হয়। এ কি মুখ ভাঙাচ্ছ কেন? আরে, মুখ ভেঙাবো কেন? গলার ভেতরটা কেমন যেন কুটকুট করছে। সে কি, তুমি কি খেয়েছিলে? আরে, আপনি কি আজকে খুব সকালে উঠেছেন মা? এ কথা কেন বলছো বৌমা? তুমি তো জানো যে ভোরের প্রথম কাকটা ডাকার পর আমি আর বিছানায় থাকতে পারি না। আরে ও মা, আমারও গলাটা কুটকুট করছে। উফ, আমারও, আপনার ছেলেরও। ওই নিশ্চয়ই সাপ্লাইয়ের জলেই কিছু মেশানো আছে। কেন যে ওইসব যন্ত্রপাতির জল খাও কে জানে। আরে কি করবো, শহরের বাড়িতে তো আর পাত্রও থাকে না। যাকে 10 মিনিটের মধ্যে না কমলে ডক্টর ঘোষকে একটা ফোন করব। আর কালকে যে চাদরটা পেয়েছি সেটা কোথায় গেল? থাক না মা, সে চাদরটা তো আজকে আপনার গায়ে দিতে লাগবে না। আর কালকেও যদি আজকের মতো ভোরে ওঠেন তাহলে কালও লাগবে না। মানে? মানে আজকে আপনি খুব ভোরে ওঠেননি মা। প্রিয়াঙ্কার বন্ধুরা সকালবেলায় ফোন করেছিল, 6:45টার সময় ওর ঘরে ওকে ডাকতে গিয়ে দেখি আপনি তখনও বিছানায় শুয়ে আছেন। লজ্জার কথা আর বলো না বৌমা, কেন যে আমার চোখ লেগে গেছিল কে জানে। চোখ খুলে দেখি একেবারে কটকটে রোগ। ওই টেবিলের ঘড়িতে 7টা 10। মাঝে মাঝে না এরকম হয়। ও বৌমা, গলার কষ্টটা বড় একটু কমে গেছে। যাই গিয়ে চাদরটা খুঁজে গিয়ে। বারান্দায় আছে, হ্যাঁ? মোড়ার ওপর। সত্যি কথাটা প্রথমে বললেই হতো, আর এদিকে আমি খুঁজে খুঁজে মরছি। আপনিও তো সত্যি কথা বলেননি মা। ভোরে ওঠার কথাটা কি সত্যি ছিল? কমছে না, কি কিছুতেই বলছে কমছে না? না। আরে গলার কুটকুটনিটা। আমি একটু ডক্টর ঘোষকে আবার ফোন করবো নাকি? আমার তো কমে গেল। হ্যাঁ, তোমার হচ্ছিল নাকি? আরে না হলে আর বলবো কেন? তোমার মতো তো আমি উকিল নই যে কারি কারি মিথ্যে কথা বলবো। ওহ, সেই মিথ্যে কথাগুলো বলি আমার আমার প্রফেশনের জন্য, কিন্তু আমার তো তোমার মতন কিছু গোপন করার কিছু নেই। আর আমাদের না অনেক কিছু গোপন করতে হয়, একটু আধটু সত্য গোপন না করলে না আমাদেরই লস। তবে যে বললে তোমার গোপন করার কিছুই নেই। ওহ, যা বোঝো না তা নিয়ে কেন যে কথা বলো। আমি একটা খুনি আসামির হয়ে কোর্টে কেস করতে গিয়ে বলবো, ধর্মাবতার আমি জানি এই লোকটাই খুন করেছে। হাহ, তাহলে না ওই তোমার আলমারি ভর্তি বালু চুরি হতো না। ভুলে যেও না, আমিও কম রোজগার করি না। সব কটা বালু ছুরি না তোমার টাকায় কেনা নয়। তুমি কিনবে বালু চুরি, প্রত্যেক মাসে মাসে গয়না গড়ানোর পর আর ওই রাজ্যের ট্র্যাশ বই কেনার পর তোমার বালু চুরি কেনার টাকা থাকে? যাকে চুলকুনিটা হঠাৎ হঠাৎ কমে গেল। সেরামি হচ্ছে কেন? আমারও মায়েরও প্রচন্ড চুলকুনি হঠাৎ বন্ধ। হ্যাঁ, মায়ের হচ্ছিল নাকি? আশ্চর্য, সকাল থেকে তো মা তেমন করে কিছু খায়ও নি। ভগবান জানে। যাই একটু রান্নাঘরে গিয়ে দেখি। তুমি আজকে বেরোবে তো? না না, বেরোতে তো হবেই, সকালবেলাটা তো বেরোতেই হবে, কারণ ওই ওই ঢ্যামনা মন্ত্রী শুনানি আছে। কিন্তু দুপুরের মধ্যে আমি ফিরে আসবো। তা অতিথিরা কখন আসছে?
বাবা বলেছে দুপুরবেলায় চলে আসবে আর যিশু সন্ধেবেলায়। আর অর্পিতাকে বলেছে একটু তাড়াতাড়ি চলে আসতে, আমাকে একটু হেল্প করে দেবে। রবিটা বোধহয় সন্ধেবেলার আগে আসতে পারবে না। আমি অফিসে না গেলে না ও খুব একা হয়ে পড়ে, কাটতে পারে না। অসুবিধা নেই, খাওয়া দাওয়া তো সেই রাতে। আচ্ছা তুমি ব্রেকফাস্টে বেরোবে তো? দেরি আছে, আগে চান টান করি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, আমি সত্যপ্রিয় চৌধুরী বলছি স্যার। আমি এক্ষুনি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম স্যার। সব ব্যবস্থা হয়ে গেছে স্যার, আপনার কোনো চিন্তা নেই। আমি ওই ছবিগুলো নেগেটিভ সহ পেয়ে যাব। আর ওই যে মেয়েটি, সে সমস্ত কিছু স্বীকার করে, মানে নিজের দোষ স্বীকার করে আপনার এগেনস্টে কেস উইথড্র করে নেবে। আমার সঙ্গে কথা হয়ে গেছে স্যার। আরে আপনি যখন সত্যপ্রিয় চৌধুরীর ক্লায়েন্ট, কিসের টেনশন স্যার? বাবারে বাবারে, ওরে বাবারে, উফ, আর পাচ্ছি না বাবারে। না 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 স্যার, বেগ পাইনি স্যার, বেগ পাইনি। এই হঠাৎ হঠাৎ গলাটা না খুব চুল করতে শুরু করেছে। আমি এখন রাখছি স্যার, আপনার সাথে কোর্টে গিয়ে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। সালা মাগিবাজ, কি ভয়ঙ্কর চুল করছে রে বাবা। কি হলো, তুমি ঝাড় দিলে না? ভোরবেলা দিয়েছি দাদা, আপনি একটু উঠে দাঁড়াবেন? আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি, যদি কিছু মনে না করো? না, মনে করবো কেন? আচ্ছা, এই তোমার বর তোমাকে নেয় না কেন? কি করে জানবো দাদা? ওর খোঁজ খবর নেয় না কত কাল। শুনেছি দেশে একটা বিয়েও করেছে, একটা ছেলেও হয়েছে। ইস, তো তোমার ছেলে পিলে নেই? বাবার আর সুযোগ হলো কোথায়? ইস, তা তোমার ওই বউটা মানে তোমার থেকেও বেশি চাম, মানে তোমার থেকেও ভালো? কে জানে, যার যেমন পছন্দ। বাহ, তুমি তো দেখছি বেশ ভালোই পরিষ্কার করো। আপনি যা রঙর করেন দাদা। আচ্ছা, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না দাদা, বেশ ভালো আছি। ভালো ভালো ভালো। শোনো, তোমার যদি কোনো অসুবিধা হয় না, আমাকে একটু বলো। হ্যাঁ, কোনো লজ্জা পাবে না কিন্তু। হ্যাঁ, আমি তোমাকে না একদম বোনের মতন দেখি। আরে উফ, কি হলো দাদা? কিছু করছে না বাবা। দাদা? কিছু টোটকা জানো? টোটকা? হ্যাঁ, মানে গ্রামের দিকে তো অনেক রকম টোটকা পাওয়া যায়। কিসে এই চুলকুনিটা কমে, একটু বলতে পারবে? কি হলো, তুমি স্নান করতে গেলে না? হ্যাঁ, যাচ্ছি। কোনটা কাটছিল? ওই ঢ্যামনা মন্ত্রী। কি হয়েছে তার, এত ব্যস্ত করে মারছে কেন তোমাকে? ওই পশ্চিমবঙ্গ করতে গিয়ে ধরা পড়েছে, এখন খেলা বুঝছে। আজই তার বাবার প্রথম শুনানি। এদিকে প্রিপারেটরি কাজগুলো কিছুই হয়নি। তাহলে কি বললে? কি আবার বলবো, মিথ্যে কথা বললাম সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আর যাকে যা হবে সালা ওই কোর্টে গিয়ে দেখা যাবে। এদিকে পড়ছি চুলকুনির জ্বালায়। আচ্ছা, মন্ত্রীকে মিথ্যে কথা বলে আবার বিপদে পড়বে না তো? না না না, সেরকম কোনো চিন্তা নেই। অলরেডি আরেকজন বায়না করে ফেলেছে, ও যদি কেসটা আমি হেরে যাই তাহলে ডবল ফিস দেবে। সে আবার কি? মালটা হচ্ছে ওই তারকনাথ মন্ত্রীর সেক্রেটারি। হ্যাঁ, তুমি সব বুঝবে না, এসব পলিটিক্যাল চাল, বুঝলে? তাহলেও কেস তো আজকেই শেষ হয়ে যাবে না, পরেও ইচ্ছে করে হারতে পারো। কিন্তু প্রথমেই যদি মন্ত্রীকে হারিয়ে দাও তাহলে তো। কাজটা তাহলে ঠিক হয়নি বলছো? ঠিক আছে, তাহলে আমি একটা ফোন করেই দিচ্ছি। কাজের লোকের সামনে একা একা বসে থাকো কেন? তোমার একটা মান সম্মান জ্ঞান নেই?
কেন? আমি তো দাঁড়িয়েছিলাম, আমি তোর কাজের কোনো অসুবিধা করছিলাম না। বক বক তো করছিলে, নিজের ব্রেকটা নিজে রাখতে পারো না। হ্যাঁ তারিকা, মরছি গলা চুলকুনি জ্বালায়, এই সব কথায় খুব ধরার চেষ্টা করো না তো। যেটা বলছি সেটাই স্বাভাবিক। তাড়াতাড়ি ফোনটা করে স্নানটা সারতে যাও। হ্যালো স্যার। হ্যাঁ, আমি সত্যপ্রিয় চৌধুরী বলছি স্যার। স্যার, একটা সমস্যা হয়ে গেছে। আজকে না কোনো অ্যারেঞ্জমেন্টই হয়নি স্যার। আমি খুব লজ্জিত স্যার, কিন্তু সত্যি কথা বলতে বাধ্য হলাম। আপনার আজকে কোর্টে যাওয়ার কোনো দরকার নেই স্যার। আমি অ্যাপিয়ার করে সময় চেয়ে নেব। একদম চিন্তা করবেন না স্যার, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। কি খুব চটেছে তো? যাই, রেডি হয়নি, নাহলে আবার ওই হাজিরা দিতে দেরি হলে আবার ছিঁড়ে খাবে। এখন কেন? অতক্ষণ ঝির সঙ্গে গালগপ্প না করে স্নানটা সেরে ফেললেই হতো। এই তুমি থামো তো, এই চোখের সামনে ওরকম একটা টাইট ফিগার নড়ে চড়ে বেড়াবে, আর আমি চান করতে যাব? কি বললে? মানে জানো, চুলকুনিটা একেবারে সেরে গেল, বুঝলে? এটা পারবো না। এই সাতের পাঁচটা দেখ তো। অবগুণ্ঠিত। থ্যাঙ্কস মা। লেখো লেখো। ওটা কি হলো? 5 অক্ষরে অন্ধকারে ঢাকা, প্রথম অক্ষর আর লাস্ট অক্ষর ত। হ্যাঁ, তমসাবৃত। আরে আরে দু দিয়ে কি হবে? দাদু। এই তো অবগুণ্ঠিত ভূ, পাঠশালার হরতাল। গুরু মশাই, এই তো সানাইয়ের ইও মিলে গেছে। লেখো লেখো লেখো। নিন বিয়াই মশাই। হ্যাঁ, পারটা নিন। পানটা তো খুব ভালো। তো রাত্রে কি রাঁধছেন? দেখি, আজকে তো বৌমার ব্যাপার। ওসব বললে চলবে না নন্দু। সকালে খাওয়াটাতে কিন্তু ঠিক জমলো না। রাতে ভোজ হচ্ছে তো? হচ্ছে বাবা, মা পায়েসটা রাখবে। ও, জন্মদিনে ভোজ না হলে কি চলে? কি বলিস প্রিয়া? বিয়াই মশাই খাই খাই বাতিকটা গেল না। কি করি বলুন, খাওয়া ছাড়া জীবনে তো আর কোনো পিছুটান রাখলাম না। নির্লোভ হয়ে স্বর্গে যাব, আর সেই জন্যই তো এই বয়সে বহাল তবিয়তে বেঁচে আছি। এরকম করে বলছো কেন বাবা? কেমন খাও তুমি? হ্যাঁ, মেয়ের কাছে এসে এইটুকুনি আবদার করতে পারবে না? এরকম জানলে তোমাকে আসতেই বলতাম না। আরে না না বৌমা, আমি তেমন ভাবে কিছু বলিনি। বিয়াই মশাই, আপনি কিছু মনে করবেন না। এর মধ্যে এরকম সেরকমের কি আছে মা? কথাটা মনে হয়েছে বলেই তো আপনি বলেছেন। রাগ করো না বৌমা। আসলে আজ সকাল থেকে কি যে হয়েছে কে জানে। যে কথাগুলো বলতে চাই না, সেই কথাগুলো কেমন যেন ওই ঢেঁড়সের মতো পিছলে পিছলে বেরিয়ে যাচ্ছে। আর কথাগুলো যদি জোর করে আটকে রাখতে যাচ্ছি না, মুখটা বড্ড কুটকুট করছে। সে কি? এই আপনার যেরকম কথা, এই ছোটবেলা থেকে রাজ্যের রাবিশ রূপকথার গল্প আর রাক্ষস ফক্ষসের গল্প শুনে প্রিয়াঙ্কাকে একটা ভিতর ডিম বানিয়েছে, এখন আবার এইসব কথা বলছে। সে কি বৌমা, তুমি যে বলেছিলে ছোটবেলা রাজকুকুরদের গল্প শুনলে শিশুর মন তৈরি হয়। সংসারে সবাইকে খুশি রাখতে গেলে অনেক অপ্রিয় কথাও মুখ বুজে সহ্য করতে হয়।
আপনি কি মনে করেন আপনার এই 8 ঘন্টা ধরে ঠাকুর ঘরে পুজো করা, সংসারের সব ব্যাপারে খুঁত ধরা, ছোঁয়াছুঁই করা, এগুলোতে বুঝি আমাদের খুব সুবিধা হয়? কিন্তু কি করব, সেটাও মুখ বুঝে সহ্য করতে হয়। চুপ কর নন্দু, এসব কি বলছিস? আমি যে তোমার এতখানি গলগ্ন তা তো জানা ছিল না বৌমা। আসুক স্বস্তি, আজ একটা হেস্ত না করে আমি জল স্পর্শ করবো না। ঠাম্মি, কি করছোটা কি? চুপ করো না তোমরা। আচ্ছা, কিছু মনে করবেন না বিয়ান, সকাল থেকে নন্দু রান্না বান্না করছে, মাথাটা একটু বিগড়ে গেছে, যা নয় তাই বলছে। কোনটা যা নয় তাই? আমি যে কথাগুলো বলছি উনি একটাও অস্বীকার করতে পারবেন? তোমার মতো দুর্মূর্খের কাছে স্বীকার করতে আমি দায় পড়েছে। যা বলার ওই আমি সতুকেই বলবো। কি বলবেনটা কি সতুকে? এই আপনার ছেলে না থাকলে না আপনি বুঝতেন আমি না থাকলে আপনার কি হাল হতো। বৌমা, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আমার শত্রুর নামে একটা মিথ্যে কথা তুমি বলবে না। ঠাম্মি, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এই তুই ছাড় তো, এর মধ্যে একদম ঢুকবি না। পড়ার বইয়ের ফাঁকে লুকিয়ে লুকিয়ে ইংরেজি প্রেমের বই পড়ে আমার বড় বড় কথা। আসুক শত্রু। প্রিয়া, প্রিয়া তো বড় হচ্ছে, ওসব একটু একটু না পড়লে ও আশেপাশে পৃথিবীটা চিনবে কি করে? ওকে আর পৃথিবী চিনতে হবে না। তোমারও বলিহারি বাবা, একটা 18 বছরের মেয়েকে কে ওমর খৈয়াম করতে দেয়? তুমি আর কোনো উপহার পেলে না? প্রিয়া, আমার দিকে তাকাও। আমি ওর 6 বছরের জন্মদিনে কিন্তু শারদা মায়ের একটা ছবিও দিয়েছিলাম, সেটা কি ভুলে গেলি? বাবা, ইয়ার কি করো না তো, আমার দিকে তাকাও বলছি। কি গেলো, কি করতে চাইলাম আর কি হয়ে গেল। নিজেই বিপদে পড়বো জানলে কি আর। কি বিড়বিড় করছো তখন থেকে? না কিছু না, বলো। তুমি কি বই পড়ো? মিলস এন্ড বোনস, সে তো ক্লাসে সব মেয়েরাই পড়ে। তোমার থেকে আমি কৈফিয়ত শুনতে চাইনি। আজ থেকে তোমার সব গল্পের বই পড়া, বুঝেছো? ঠিক আছে, বুঝেছি, ভেতরে যাচ্ছি। রাতের আগে তো আর কিছু করা যাবে না। তার মানে? না মানে রাতে খাওয়া দাওয়া তো, সেটাই বলছিলাম। এই মেয়েকে বোঝা না শিবেরও অসাধ্যি। তুই কিন্তু খুব অসভ্যতামি করলি নন্দু। বিয়ানের সঙ্গে ওই রকম ভাবে কথা বলা তোর উচিত ছিল। কি করব, কিছুই তো চাপতে পারছি না। যেসব কথাগুলো, যেসব ইম্পালসগুলো সাধারণত মনের ভেতরে চেপে রাখি, যেসব আবেগগুলোকে একটা মিথ্যে ভদ্রতার আড়ালে লুকিয়ে রাখি, সেসব কথাগুলো কেমন যেন হ্যাঁ মানে উগরে উগরে বেরিয়ে আসছে বাবা। তার মানে তোর শাশুড়ি তো ভুল কিছু বলেনি? নিশ্চয়ই আজকের দিনটা কোনো বৈশিষ্ট্য আছে, সেই গণেশের দুধ খাওয়ার মতন কোনো মিরাকেল। আর তোর শাশুড়ি যদি ভুল হতো, সেরকম বড় ব্যবহার করা তোর একদমই উচিত হয়নি। আমার কিছু ভালো লাগছে না বাবা, তোমার জামাই আজকে আমাকে যেভাবে অপমান করেছে। সে কি সত্যপ্রিয় তোকে অপমান করেছে? আরে বয়স বেড়েছে বলে না হয় একটু মোটাই হয়ে গেছি। ওহো, তোকে মুটকি বলেছে বুঝি? আরে সেটা হলেও মেনে নেওয়া যেত, ঝগড়া হলেও থামানো যেত। কিন্তু কিন্তু ও যা বলেছে আমি তোমাকে বলতে পারবো না বাবা। ওর মন যে এতটা নিচ আমি কল্পনাও করতে পারিনি। কি হয়েছে বলবি তো? আমি বুঝতেই পারছি না একটা কাজের লোকের এত বড় আস্পর্ধা। বৌদি, ও বৌদি, নারকেল কুড়া পুরোটাই ডালে দেবেন নাকি মাংসটাও দেবো? ও মাংস দিয়ে নারকল, নারকল দিয়ে মাংস, বাহ, এই তো শাহী কুরমা হবে মনে হচ্ছে। আমাকে জিজ্ঞাসা করতে এসেছো কেন? যাও না তোমার পিয়ারের মাসিমার কাছে জিজ্ঞাসা করো, আমাকে একদম ডিস্টার্ব করবে না, বুঝেছো? ওর ওপর চোটপাট করছিস কেন? তুমি চুপ করো বাবা। কি হলো, এখন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে যাও। আমি কি করলাম? আবার মুখে মুখে তর্ক করছো। আমি তো কিছুই বলিনি, খালি জিজ্ঞেস করেছি। আবার কথা, কোনোদিন কিছু বলি না বলে বেশি বার বেড়ে গেছো দেখছি। আপনি তো তখন থেকে চিৎকার করে যাচ্ছেন। উফ, এত বড় আস্পর্ধা, আমার মুখে মুখে আবার জবাব দিচ্ছে। মিছিমিছি কথা শোনাবেন না বলে দিচ্ছি। অভাবে করে কাজ করতে এসেছি বললে ভিখিরি নই। আর দাদা ফিরুক সব বলবো দাদাকে। কি
দাদাকে বলবে? দাদা, দাদা যেন তোমার ইয়া। দাদা বলেছে এ বাড়িতে কোনো সমস্যা হলে দাদাকে বলতে। এই, একদম বাড়াবাড়ি করবে না, বুঝেছো? দাদা দেখাচ্ছে, বুঝছো? তোমার নষ্টামি আমি বুঝি না ভেবেছো? শোনো, এই টাকা ফেললে না কাজের লোকের অভাব হবে না। যদি দরকার পড়ে নিজে বাসন মাজবো। ফের যদি কোনো নষ্টামি দেখেছি। কি হলো? যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে দরজাটা খোলো গিয়ে। একটু শান্ত হ না, অসুস্থ হয়ে পড়বি তো। এই বানি, এখানে একদম না, যাও ভেতরে যাও, যাও। আরে কি হলোটা কি? কি আবার হবে? আমার আত্মহত্যা করাটাই বাকি রয়েছে। আহা, সত্যকে কিছু খেতে টেতে দিবি না? খাবার টেবিলে ঢাকা দিয়ে রাখা আছে, বলো খেয়ে নিতে। আপনি কখন এলেন? অনেকক্ষণ। তোমাকে খুব বিধ্বস্ত লাগছে, কি ব্যাপার? বিধ্বস্ত না হয় বা উপায় কি? সহ্যের তো একটা সীমা আছে। এই বাড়িতে এত অশান্তি ঝগড়াঝাটি কোনোদিন দেখিনি। কি হয়েছে বলো তো? অশান্তি আর দেখলেন কোথায়? এইবার দেখবেন অশান্তি কাকে বলে। পানির সঙ্গে এর কিছু গন্ডগোল লাগলো নাকি? সেটা সেটা তো লেটেস্ট। সবার সঙ্গে সবার ঝগড়া লাগছে। তোমার উপর তো নন্দু খুব রেগে আছে। মেয়ের জন্মদিনে এত অশান্তি কেন? না না, সে তো বুঝলাম, কিন্তু আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? আত্মধর্ষণ বলে কিছু হয় আপনি জানেন? হ্যাঁ, আত্মধর্ষণ? হ্যাঁ, মানে আমার যে এই বিধ্বস্ত অবস্থাটা দেখছেন, সেটা ওই ধর্ষণেরই এফেক্ট। তোমাকে ধর্ষণ করেছে কে? আমি নিজেই। এই অভিনব এক্সপেরিমেন্টের কারণ? জানি না, সকাল থেকেই এই সর্বনাশের ব্যাপারটা আরম্ভ হয়েছে। কোনো কথা চাপতে পারছি না, কোনো কথা গোপন রাখতে পারছি না, বানিয়ে বানিয়ে কিছু বলতে পারছি না। সমস্ত সত্যি কথা ফস ফস করে বেরিয়ে যাচ্ছে। প্রথম প্রথম না মিথ্যে কথা বলতে গেলে ওই গলাটা কুটকুট করছিল, এখন সালা সে সুযোগও দিচ্ছে না। এই জন্য সত্য কথা বলার আমাশা। সত্যি কথা না বলে আর থাকতেই পারছো না? না, পারছি না। গেছিলাম একটা লম্পট উকিলের হয়ে কেস লড়তে। কথা ছিল আমার ক্লায়েন্টের নির্দোষিতা প্রমাণ করার জন্য কোর্ট থেকে একটু সময় চেয়ে নেব। উল্টে সব দোষ স্বীকার করে তারপরে সেটাকে আবার ম্যানেজ করতে গিয়ে আরো উল্টো পাল্টা বলে পুরো ঘেটে ঘ করে দিয়ে এসেছি। আপনি আপনি ভাবতে পারেন, সকালেও কিন্তু এক অবস্থা। আপনি এটা বুঝতে পারছেন যে আমি একটা প্রতিষ্ঠিত স্বামী, একটা প্রতিষ্ঠিত উকিল, আর সকাল থেকে আমি একটাও মিথ্যা কথা বলতে পারছি না। আচ্ছা সত্য, প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে মনে হলো মেয়েটা এরকম মনমরা হয়ে আছে কেন বলো তো? আই সত্যপ্রিয়, কথার জবাব দিচ্ছ না কেন? আধ ঘন্টা ধরে দেখছি মুখে বালিশ চাপা দিয়ে বসে আছো, কথা বলছো না কেন? এ কি হলো? বোবাই ধরেছে? কথা বলতে পারছো না? নন্দিদাকে ডাকবো? কথা বলছো না কেন? আব্বুলিশ মানে? আব্বুলিশ মানে বুঝো না? সে তো চোর চোর খেলায় হয়।
খেলতে খেলতে বিশ্রাম নিতে হলে আব্বুলিশ বলতে হয়। এক্স্যাক্টলি, আমিও তাই, আব্বুলিশ। কি হচ্ছেটা কি এটা? আমি নেই মানে? ধরে নাও আমি নেই, আমার কোনো অস্তিত্বই নেই। কেন ধরতে যাব? স্পষ্ট দেখতে পাচ্ছি জল জ্যান্ত দাঁড়িয়ে রয়েছো আমার চোখের সামনে। সেটা তোমার কল্পনা, তোমার কল্পনা। আমার স্মৃতি আর কিছু প্রোটোপ্লাজম নিয়ে আমার হয়তো একটা ছায়া অবয়ব তৈরি হয়েছে তোমার সামনে, তুমি সেটাই দেখছো। বাজে বকা বন্ধ করো। কাকে বলছো? মানে আমার প্রোটোপ্লাজমকে? কি আর কি হচ্ছেটা কি? দেখো আমি নেই। মানে? দেখো সত্যপ্রিয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েই থাকে, সেই নিয়ে এরকম বাড়াবাড়ি করার কিছু হয়নি। তুমি তুমি ভেতরে যাও না, ভেতরে গিয়ে গল্প করো। আমার সঙ্গ লাভে হঠাৎ এত আপত্তি কেন? নন্দিতা কি আমাকে জড়িয়ে কিছু বলেছে নাকি? কেন কথা বাড়াচ্ছ? ভেতরে যাও না প্লিজ। তোমাকে বলতেই হবে কি হয়েছে। না, কিছু হয়নি, তোমাকে ইস্যু করে কোনো কথাই হয়নি। আমি অসুস্থ, আমাকে মাফ করো প্লিজ অর্পিতা। কি অসুখ হয়েছে তোমার? সত্য আমাশা। হোয়াট? আমাকে আমাকে কথা বলতে না তুমি বাধ্য করো না। আমার মুখ আজকে আমার কন্ট্রোলে নেই, কি বলতে কি বলে ফেলবো। অলরেডি সকাল থেকে কম নাকাল হচ্ছি না। হোয়াট ইজ হ্যাপেনিং আউট হিয়ার? নন্দিতা রাগে গড়গড় করছে, আর মাসিমা উনি তো ভালো করে কথাই বলছেন না। প্রিয়াঙ্কা দরজা বন্ধ করে বসে আছে, আর তুমি একটা জোকারের মতো বিহেভ করছো। সামান্য সৌজন্যমূলক কথা বলতেও কি তোমার কষ্ট হচ্ছে? তাহলে নিমন্ত্রণ করেছিলে কেন? এগুলো কি তোমার আমার পক্ষে যথেষ্ট অপমানজনক বলে মনে হচ্ছে না? অবশ্যই যথেষ্ট অপমানজনক, কিন্তু কিন্তু আমি নিরুপায়। কেন নিরুপায়? আজকে সকাল থেকে আমরা কেউই কোনো মিথ্যে কথা বলতে পারছি না। যেসব ব্যাপারগুলো নিজেদের মধ্যে গোপন রাখা দরকার সেগুলো সব জানাজানি হয়ে যাচ্ছে, ভেতরকার সমস্ত কথা বেরিয়ে আসছে, আর কখনো কখনো সেটা শালীনতার মাত্রাও ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু কিচ্ছু করার উপায় নেই। এমনকি কোর্টে গিয়েও অকারণে সত্যি কথা বলে নিজের বিপদ নিজেই ডেকে এনেছি। রবি জানে? না, রবির সাথে আর সকাল থেকে আমার কোনো কথাই হয়নি। তা এই অতিরিক্ত সত্যবাদিতাই কি বাড়িতে এত অশান্তির কারণ? হ্যাঁ, আর এটা আমাদেরই খালি রেস্ট্রিক্টেড নয়, নন্দিতা মাও কেউ কোনো মানে সত্যি কথা মিথ্যা কথা আটকাতে পারছে না, আর কোনো ইম্পালস চাপতে পারছে না। তা আজকে হঠাৎ এরকম হচ্ছে কেন? যাকগে, তা তোমার এখন এই পরিস্থিতিতে তো একটা ডিভিয়েশন দরকার। নন্দিতা বা মাসিমার থেকে তোমার এখন দূরে থাকা দরকার, কিন্তু আমাকে অ্যাভয়েড করছো কেন? আস্তে আস্তে কথা বলো, দেওয়ালেরও কান আছে। তার মানে? অন্য কেউ হলে তোমার সাথে কথা বলতে দ্বিধাবোধ করতাম না, কিন্তু কিন্তু তুমি বলেই। কেন? তোমার সাথে আজকে কথা বলাটা একটু রিস্কি। তার মানে কি বলতে চাইছো তুমি? Why don't you understand, অর্পিতা? আমি এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু আমি চাই না এই কথাটা আজকের দিনে জানাজানি হয়ে যাক, কারণ আমি আজকে সব সামলাতে পারবো না। আমার আজকে সত্য গোপন করার কোনো ক্ষমতাই নেই। এসব তুমি কি বলছো সত্যপ্রিয়? এসব কি পাগলের মতো কথাবার্তা? তোমার সঙ্গে নন্দিতার বিয়ে হয়েছে 21 বছর হয়ে গেল, তার আগের কোনো সম্পর্ক কি এখনো সত্যি থাকতে পারে? সত্য আমাশা হয়নি তো, তাই বড় বড় জ্ঞানের কথা বলছো। ওরকম করে বলো না প্লিজ। তুমি জানো আমার 11-এ পড়া একটা মেয়ে আছে, আর তাছাড়া আমার স্বামী তোমার ছাত্র বয়সের বন্ধু। জানি বলেই তোমাকে এইসব কথাগুলো বলে বিব্রত করতে চাইনি, কিন্তু আজ আমি সমস্ত রেশনালিটির ঊর্ধ্বে। নন্দিতাকে আমি যথেষ্ট ভালোবাসি, কিন্তু আমি বিশ্বাস করি তুমি যদি আমার স্ত্রী হতে আমার জীবনটা অনেক বেটার হতো। চুপ করো প্লিজ। তোমার এরকম মনে হয় না অর্পিতা? প্লিজ সত্যপ্রিয় প্লিজ। আমি তোমাকে বারণ করেছি, বলেছিলাম আজকে আমার মুখ খুলিও না।
কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কিছু না। কিছু তো নিশ্চয়ই হয়েছে। এই, তুমি নিশ্চয়ই কিছু একটা বাজে কথা বলেছো। এই অর্পিতা, বলতো, তোকে নিশ্চয়ই কোনো বাজে কথা বলে অপমান করেছে। আরে অপমান কেন করতে যাব? আমি খালি বলেছি আমি ওকে এখনো ভালোবাসি। ওকে কিছু বলিস না নন্দিতা, ওর আজ মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ ওর হবে কেন? মাথা তো আমারই খারাপ হয়েছে। নাহলে এরকম একটা মানুষকে কেউ বিয়ে করে? বৌমা কোথায় কোথায় বৌমা? একটু ভেবে, আপনি মাথা গরম করলে এই সংসারটা তো ভেঙেই যাবে। যা ঘটেছে সে তো আপনার চোখের সামনেই ঘটেছে বেয়াই মশাই। এরপরেও আপনি কথা বলছেন কি করে? কথা বলছি কারণ ক্ষতি যদি হয় সেটা তো আমার মেয়েরই ক্ষতি হবে। আর আপনার মেয়ে যে অশান্তিটা করলো, যে অপমানটা করলো, শুরু তো আপনিই করেছিলেন বিয়ান। আপনি আমার খাওয়া নিয়ে খোঁটা দিয়েছিলেন বলেই তো এসব শুরু হলো। আর আপনার ছেলে আমার মেয়েকে কি যেন সব অপমান করেছে। বটে এখন সব দোষ আমাদেরই। শত্রু রে, যে দেখ কিভাবে এরা হেনস্থা করছে আমাদের। তুই কিছু বলবি না? আমি আবুলিস। কিসেরা বলিস? বৌমার বিয়াই মশাই মিলে। বিয়াই মশাই তেমন কিছু বলেনি, তবে বৌমা আমাকে যাচ্ছে তাই ভাবে কথা শুনিয়েছে। বেশ করেছি। আপনারা আমাকে কি পেয়েছেনটা কি? দেখ, দেখেছিস কিভাবে আমাকে কথা শোনাচ্ছে? তুই এই অপমানের জবাব নেবি না বাবা? আপনার ছেলে আজকে আমাকে যেভাবে একের পর এক অপমান করে গেছে, তাতে ওর কোনো অধিকার থাকে না জবাব দেবার। শুধু তুই কি চাস আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? চাই বই কি? আপনার ছেলেই আমাকে কতবার বলেছে মা আছে বলে একটু শান্তিতে বসে ড্রিঙ্কটা পছন্দ করতে পারি না। কবে যে মুক্তি পাবো? শুধু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই আমাকে হরিদ্বারে পাঠাবার ব্যবস্থা করে দে। কবে যাবে? হ্যাঁ? বাবা, এই না হলে যথার্থ ছেলের মতো কথা। এসব তুমি কি বলছো? মাসিমা হরিদ্বার চলে যাবেন? এসব কি পাগলের মতো কথাবার্তা? পাগলের মতো কথা বলতে যাবো কেন? দেখছো না ভরার করে সব সত্যি কথা গুলো বেরিয়ে আসছে। কোথায় একটু পরিস্থিতি সামাল দেবে তা না। যাকগে, আজ প্রিয়াঙ্কার জন্মদিন। প্রিয়াঙ্কা যেরকমটা চাইবে ঠিক সেরকমটাই হবে। না না মা, ওই বাচ্চা মেয়েটাকে এর মধ্যে জড়াস না। ও জন্মদিন না হলে আমি কখন চলে যেতাম। আমিও মেসোমশাই, শুধু প্রিয়া কষ্ট পাবে বলে যেতে পারছি না। চলুন মেসোমশাই, আমরা বরং ভেতরে যাই। ভেতরে গিয়ে বসে গল্প টল্প করি। চলো, এদের এখন ভগবানের কাছে ছেড়ে দেওয়া উচিত। যা সমাধান করবে তিনিই করবেন। চলো। কেঁদো না মা, কেঁদো না। এটা একটা টেম্পোরারি দুর্ঘটনা। গণেশ তো আর 1.5 দিনে বেশি দুধ খায়নি। 21 বছরের বিবাহিত জীবনটা তোমার কাছে টেম্পোরারি দুর্ঘটনা? প্লিজ প্লিজ নন্দিতা, নিজেদের মধ্যে কথোপকথন একটু বন্ধ করো। যে যা অন্যায় করেছে সেগুলো সব কাল সকালে হিসেব হবে। আপাতত আজকের মতন আবপুলিশ সত্য আমাশা একমাত্র ওষুধ হচ্ছে নীরবতা। ভালো, ভেরি গুড। এই মোহনা হয়েছে? আমি জানি না, আমি মেকআপ করছিলাম। বললাম কি ব্যাপার নন্দিতা, হঠাৎ ফোন করে ডাকলে? কারো শরীর টরীর খারাপ নাকি? না, শরীর ঠিকই আছে। বলো। বাহ, ও সাধু প্রস্তাব। বলো কি বলতে চাও? তোমার সঙ্গে আমার একা কথা বলতে চাই। একা? ফাজলামি করো না, কথাটা সিরিয়াস। আচ্ছা,
ওর আগে চা বা কিছু? ও অনেক খিদে পেয়েছে। সে হবে এখন। লিসেন টু মি ফার্স্ট। বলো বলো কি হয়েছে? আমি তোমার সঙ্গে একা কথা বলতে চাই রবিজ্যোতি গাঙ্গুলি। বলো বলো। তুমি বিলেতে ল পড়তে যাওনি কেন? এই তোমার সিরিয়াস কথা? কথাটার উত্তর দাও। আরে বাবা, ব্যাপারটা তো সেই 26 বছর আগের কথা। আজকে তার কৈফিয়ত দিতে হবে কেন? কারণ 26 বছরে গুরুত্বটা এতটুকুও কমেনি। তোমার সত্যপ্রিয় তো বিলেতেই ল পড়তে গেছিল, তুমি বিলেত যাওনি কেন? আমার বাবার তো টাকার অভাব ছিল না। সব বড় লোক কি ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করেছে নাকি? আরে বাবা, উইথ ডিউ রেসপেক্ট এন্ড উইথ ডিউ অ্যাপোলজিস, তোমার বর বিদেশে গিয়ে কি কোনো এক্সট্রা হাত পা গজিয়েছে নাকি? আরে বাবা, আমাদের কনসালটেন্সি ফার্মের তো আমরা ইকুয়াল শেয়ার হোল্ডার্স। নাম, গাড়ি, যশ সবকিছু আমাদের ইকুয়াল। তো ডিফারেন্সটা কোথায়? আর তুমি এইভাবে কথা বলে দুই বন্ধুর মধ্যে তুলনা করছো কেন? এইসব কথা বলে তুমি একদম মানে মুডটাই অফ করে দিলে। রবি, ইউ শুড বি হ্যাপি যে যদি বিদেশ যাওয়া কোয়ালিফিকেশন হয় সেটা তো তোমার বরেরই আছে, আমার তো নেই। তুমি বিলেত গেলে আমার জীবনটাই অন্যরকম হতো। কেন? বিদেশে গিয়ে তুমি সত্যর সঙ্গে কোনো প্রেম টেম করেছিলে নাকি? এই কথাটা অন্তত তোমার থেকে আমি আশা করব ভাবিনি। সরি সরি নন্দিতা, আসলে তুমি আসার থেকে এত হাবিজাবি কথা বলছো না, আমার মাথাটাই পুরো গুলিয়ে গেছে। প্রেম আমি জীবনে একবারই করেছি, আর সেটা কলকাতা। আর সেই প্রেম সফল হলে আজকে আমি মিসেস নন্দিতা গাঙ্গুলি হতাম, মিসেস নন্দিতা চৌধুরী নয়। সে কি মেয়ের 18th বার্থডে এইসব প্রসঙ্গ কেন মিসেস চৌধুরী? কারণ আজই আমি প্রথম জানতে পারলাম যে 21 বছরের বিবাহিত জীবনটা শুধু মিথ্যেতেই ভরা ছিল না, ওই বিয়েটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এটা কি কোনো কথা হলো নন্দিতা? আরে বাবা, আমি তোমাকে পছন্দ করেছিলাম, বাট অ্যাজ অফ টুডে আই এম হ্যাপি উইথ অর্পিতা। জীবনের প্রাইম টাইমটা আমি ওর সঙ্গে কাটিয়েছি, আর ফিউচারেও কাটাবো। আরে আমার তো কোনো আফসোস নেই। কিন্তু আফসোস আমার আছে। আমার স্বামী বাড়ির কাজের লোকের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়। সে সর্বসম্মুখে স্বীকার করে যে সে একটি মহিলাকে ভালোবাসে। সে কি? আর সেই মহিলার কথা যদি তুমি জানতে পারো, আশা করছি তোমারও খারাপ লাগবে। কি বলছো কি নন্দিতা? যেটা বলছি সেটা বোঝার মতো বুদ্ধি অন্তত তোমার আছে। না হয় অর্পিতাকে ডেকে জিজ্ঞাসা করো না সে কথা। না, তার কোনো প্রয়োজন হবে না। আরে বাবা, বিয়ের আগে অর্পিতা সত্যকে চিনতো সেটা আমি জানি। কোনো সম্পর্ক থাকলে থাকতেও পারে, দ্যাট ডাজ নট ম্যাটার। কিন্তু কথাটা এইভাবে বলে তুমি না আমার চোখে একদম ছোট হয়ে গেলে। আর একটা কথা বলে রাখি, অর্পিতা আমাকে কোনোদিনও চিট করেনি। আর এই কথাটা বলার জন্য তুমি আমাকে এখানে ডেকে এনেছিলে। আমি পাগলা ভাবলাম কোনো নতুন রেসিপি টেস্ট করা। তোমার মতো যোগী পুরুষ হওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি তোমার স্ত্রীর প্রতি অকণ্ঠ ভালোবাসা নিয়ে থাকতে পারো, কিন্তু আমার স্বামী তোমার স্ত্রীকে ভালোবাসে এটা জানার পর চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আরে বাবা, কি করবে তুমি? সত্যকে কি কান ধরে উঠবস করাবে? আরে বাবা, এইসব সমস্যার সমাধান এইভাবে হয়? ঝগড়া অশান্তি করে মানুষের বিহেভিয়ার চেঞ্জ করানো যায়, মন চেঞ্জ করানো যায় না নন্দিতা। তোমার সাজেশন হচ্ছে আমি চুপ করে সবকিছু মেনে নিই? সেটা তোমার মতো কাপুরুষের পক্ষেই সম্ভব, আমার পক্ষে সম্ভব নয়। এক মিনিট নন্দিতা, ওই কাপুরুষ শব্দটা আমার অবজেকশন আছে। গায়ে লাগছে তো? আরে বাবা অর্পিতাকে আমি বিশ্বাস করি, ওকে ভালোবাসি। সেই জন্যই তার অতীত বা অবচেতন নিয়ে আমার কোনোই মাথা ব্যথা নেই। and I'm sure অর্পিতা যদি আমাদের ব্যাপারটা জানে, she will not mind it at all. কেন কি আমি ওকে কোনো চিট করিনি। কিন্তু সত্যপ্রিয়, your loving husband might take it otherwise. কেন কি ও ডমিনেটেড হওয়া আর মেনে নেওয়া পছন্দ করে না, আর সেটাই হচ্ছে তোমার মূল সমস্যা। রবি, তোমাকে বিয়ে করলে আমি অনেক সুখী হতাম। সেই বক্তব্যটা জবান্তর। না, তুমি জানো বাবার তোমাকে অপছন্দ ছিল না, কিন্তু বিলেত ফেরো সত্য
বাবাকে মোহিত করে রেখেছিল, আর তুমি তখন জজ কোর্টের সামনে ঠ্যা ঠ্যা করে ঘুরে বেড়াচ্ছ। বলো না রবি, তুমি কেন বিলেত যাওনি? বলো না। সেটা আমার পার্সোনাল ব্যাপার। না, সেটা পার্সোনাল ব্যাপার নয়। তুমি বিলেত গেলে আমার জীবনটাই অন্যরকম হতো। আজ তোমাকে বলতেই হবে তুমি কেন বিলেত যাওনি। বলো না, বলো না, বলো না। এই রবিকে মারধর করছো কেন? এটা আমার পার্সোনাল ব্যাপার, তুমি এর মধ্যে কথা বলো না। বটেই তো, আমারই চোখের সামনে আমারই বন্ধুকে এরম জাপটে ধরে থাকবে আর আমি কোনো কথাই বলতে পারবো না। নন্দিতা প্লিজ, হঠাৎ একটা অনেক জরুরি কাজ মনে পড়ে গেল। পালাবার চেষ্টা করো না, অন্তত একবারের জন্য সত্যি কথাটা বলে যাও। কাপুরুষতা ছেড়ে বলো তুমি কেন বিলেত যাওনি। ইয়ে না মানে আজকে বাদ দাও না। রবি বিলেত গেলে তোমার কি? আমার সব কিছু। ও বিলেত গেলে আমার জীবনটাই অন্যরকম হয়ে যাবে। আমি অফিস যাব। আরে রবি বিলেত যাবে কি করে? ও তো প্লেনে উঠতেই ভয় পায়। মানে? আরে সেইবার প্লেনে ওঠার ভয় কাঠমান্ডু পর্যন্ত বেড়াতে গেল না, ও যাবে বিলেত। ওহ সত্য। আরে বাবা সবাই কি পারে? আরে বাবা তুই যে সাঁতার কাটতে জানিস না সেটা নিয়ে কি আমি ব্যঙ্গ করি? শুধুমাত্র প্লেনে উঠতে ভয় পাও বলে তুমি বিলেত যাওনি? তার জন্য আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। তুমি এত বড় সর্বনাশ করলে আমার। সর্বনাশ মানে? রবি বিলেত গেলে বাবাও রাজি হতো। তোমার মতো একটা লোককে না বিয়ে করতে হতো না। যেতেই হবে, যাবই, অফিস যাবই। কাজ পড়ে আছে। আরে বাবা বলে ফেলেছে, বলে ফেলেছে, সবে না কথা বলে ফেলেছে। আর কোনো এক্সপ্লেনেশন দরকার নেই, এটাই যথেষ্ট। হ্যাঁ, সারা দিন ধরে এই সত্যি কথা বলার জন্য অনেক অনেক খোঁটা খেয়েছি। এবার দেখি কে কার খুব ধরে। হ্যাঁ, কি ভেবেছিলে আমি কিছু টের পাইনি? কিছু বলিনি। কেলেঙ্কারির ভয় আর প্রিয়াঙ্কার বুক চেয়ে। এইবার তো হিসেব হবে, হিসেব হবে, এইবার তো হিসেব হবে। সত্য, অফিসে অনেক কাজ পড়ে আছে। আমি সব পালাবি না সালা, এইখানেই দাঁড়িয়ে থাকবি। আজ তো সব হিসেব হবে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? গিয়ে দরজাটা গিয়ে খোলো, যাও। আয় সালা, কে আসবি? আয় সালা, আয় সালা, কে আসবি? মিস্টার চৌধুরী, কি আপনি হঠাৎ? আপনার কাছে না এসে থাকতে পারলাম না মিস্টার সে চৌধুরী। কি, কেন? আসলে আমাকে শান্তনু সাহা পাঠিয়েছেন। ও, এতে আপাতত ৫,০০০ টাকা আছে। কেস জিতলে আরো পাবেন। সাহা সাহেব আর আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে। ও, সবই সবই ঈশ্বরের দান, বুঝেছেন? এইটা হচ্ছে না অ্যাকচুয়ালি এই সত্যবাদিতার পুরস্কার। সকাল থেকে এই সত্যবাদিতার অনেক অনেক কুফল দেখেছি। এই কিছুক্ষণ যাবত না এই সুফলগুলো উপভোগ করতে শুরু করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমি আসি। না না, আপনি একটু বসুন, আজকে আমার মেয়ের জন্মদিন, একটু মিষ্টি মুখ করে যান। বসুন বসুন। আচ্ছা, আমিও না একটু ভেতর থেকে আসছি। চুপ করে দাঁড়া। আমি একটু ভেতর থেকে আসছি। আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন দিব্যেন্দু দত্ত, ওই মন্ত্রী তারকনাথ মঙ্গল পার্সোনাল সেক্রেটারি। আর ইনি হচ্ছেন রবিজ্যোতি গাঙ্গুলি, আমার পার্টনার। এখন তো মনে হচ্ছে সবকিছুই পার্টনার। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। আপনারা এখানে নেমন্তন্ন বুঝি? মানে ছিল, কিন্তু একটা জরুরি কাজে আমাকে বেরোতে হবে। আমাকে না খুব অসুস্থ বোধ করছে। কেন? এখানে এই বাড়িতে কি ভালো বাথরুম নেই নাকি? আরে না না, এই অসুস্থ ওই অসুস্থ নয়, নার্ভের প্রবলেম। কি নার্ভাস? ব্রেকডাউন। একটু মিষ্টি খাই। হ্যাঁ,
যাও ভেতরে যাও। যাই, যদি বৃষ্টিটা ভেতরে পাই। বলুন বলুন। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো? নিশ্চয়ই বলুন, মিষ্টিটা খুব দারুণ ম্যাডাম। হ্যাঁ, আমার স্বামী আসল ক্লায়েন্ট তো মিস্টার ব্রহ্মপুর, তাহলে শান্তনু সাহার কাছ থেকে উনি কেন টাকাটা নিচ্ছে? উনি তো শান্তনু সাহার হয়তো কোনো কেস লড়ছেন না, আর কেস হেরে যাওয়া তো আর উকিলের কোনো দোষ নয়। আরে হার জিত তো সব কিছুতেই লেগে থাকে ম্যাডাম। এই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে উনি কোনো বিপদে পড়বেন না? কিসের বিপদ ম্যাডাম? দাঁড়ান, আমার উপর ভরসা রাখুন ম্যাডাম। আমি তো আছি। দিদি দিদি দিদি, চোখ বন্ধ করে বর্ষা করে ওরে বাবা রে, বাঁচাও স্যার। হ্যাপি বার্থডে স্যার। মিষ্টি খাবেন স্যার? জন্মদিনের মিষ্টি স্যার। তোকে জন্মদিনের পোশাকে চাবুক খাওয়াবো শালা। স্যার, মহিলার সামনে এসব বাজে কথা বলতে নেই স্যার। এ উজবুক উকিলটা কোথায়? ভদ্রভাবে কথা বলুন। আমার উপর ভরসা রাখুন স্যার। চুপ শালা। দত্ত, ওই শান্তনু স্যার এই 5,000 টাকার জন্য আপনাকে কি কোনো রসিদ? দরজাটি খোলা ছিল নাকি? গুড ইভিনিং স্যার, বসুন স্যার, বসুন স্যার। আমি বসবো না, আপনি বসবেন। এবার পথে বসা কাকে বলে দেখাবো আপনাকে। ডবল কোসার, মিথ্যেবাদে জজ্জর। আর হাসাবেন না ভাই, সকাল থেকে সত্য আমাশায় ভুগছি। হ্যাঁ, কারণে অকারণে যখন তখন সব সত্যি কথা বলে ফেলছি। আমাকে আর যাই বলুন স্যার, এই মিথ্যেবাদী বলবেন না। আমি আপনার ব্যবস্থা করছি, আগে রিফান্ড করুন। 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, রিফান্ড করুন। ওটা তো আমার অ্যাপিয়ারেন্সের ফিস স্যার। আপনি বসুন, আমি রসিদ দিয়ে দিচ্ছি। এই মশাই, যাচ্ছেন কোথায়? কেসে হারার জন্য টাকা দিয়েছি আপনাকে। এখনো তো হারিনি স্যার। আবার অ্যাপিয়ার হবো, আবার টাকা পাবো, আর সেদিনকে আপনার হয়ে চেষ্টা করব যাতে কেসটা আপনার ফেভারে যায়। হারাটা কি অত সহজ স্যার? কি চেষ্টা করবেন আপনি? 14 পুরুষ উদ্ধার করবেন সেদিন আমার। আমার উপর ভরসা রাখুন স্যার। তুই আর একটা কথা বলবি না রাস্কাল। এসব কি হচ্ছে নাকি? আপনি এর মধ্যে থাকবেন না ম্যাডাম, সে আপনি যে হন না কেন। অপনের উকিলের কাছে আইনের কাছে হেরে গেলে এতটা খারাপ লাগতো না। আর উনি আমার উকিল হয়ে কোর্টে স্বীকারোক্তি দিয়ে এসেছেন যে আমি সত্যি সত্যি মেয়েটাকে মালিশ করেছি। না স্যার, মালিশ বলিনি, প্রায় মালিশ বলেছি। আর সেদিনকে তো আপনার হয়ে অনেক কিছু আমি আপনার পরে তো যুক্তিও দিয়েছি স্যার। বেশ ভালো যুক্তি দেখিয়েছেন। আপনি বলেছেন আমি তখন মানসিক ভারসাম্যহীন ছিলাম, তাই নিজের উপর কোনো কন্ট্রোল ছিল না। সে তো এখনো নেই মশাই। আপনি বুঝতে পারছেন না স্যার, আপনার যে সাময়িক মানসিক ডিসব্যালেন্স হয়েছিল সেটা যদি কোর্টে প্রমাণ করা যায় না, কোর্ট আপনাকে বেকসুর খালাস করে দেবে আর আমরা জিতে যাব। ভরসা রাখুন স্যার। আমার উপর নয় স্যার, ওই সত্যকে বাবুর উপর ভরসা রাখুন স্যার। কি হবে এভাবে কেস জিতে? আমার মাঝে মাঝে মাথা খারাপ হয়, এ কথা প্রমাণ করতে পারলে আমার মন্ত্রিত্ব থাকবে। এর প্রতিশোধ আমি নেব। সত্যপ্রিয় চৌধুরী, খুব বেশি সত্যবাদী জ্যোতিষী রয়েছে না? এরকম জন্মদিন না হয় ভালো। কেন? জন্মদিন না শ্রাদ্ধ বাড়ি বোঝা যাচ্ছে না। বাজে কথা বলো না, কোন আয়োজনটা বাকি আছে? বাঁশকারা পেয়ে পেয়ে মাথায় উঠে চলেছি। নন্দিতা, প্রিয়াঙ্কা, তুই না একটা গান কর। ওই গানটা জয় করে তবু ভয় তোর কেন যায় না। জানি না, মা প্রেম পর্বের গান শিখতে বারণ করেছে। সে কি? এটা প্রেমের গান নাকি? আমি তো ওই ভয়ের কথাটা স্ট্রেস দিতে চাইছিলাম।
তুমি এর চেয়ে আর বেশি কি জানো? ওহ, আমাকে না সত্য অনেক প্রেশার আসছে। আমি বরঞ্চ অফিসে গিয়ে কিছু কাজ করে আসি। ভয় পাচ্ছিস কেন? বস না, এখনো তো গায়ে হাত দিইনি। আজকে আমার গান গাইতে ইচ্ছে করছে না। আজকে আজকে সকাল থেকে আমার মাথায় গোলমাল দেখা দিয়েছে। ভাবছি এক, বলছি আরেক। যেটা বলতে চাই কিন্তু ভদ্রতায় বাধে, সেটা মুখ থেকে পিছলে পিছলে বেরিয়ে যাচ্ছে। যেমন আজ সেকেন্ড হাফটায় ছুটি চেয়েছিলাম, বস বলল চাকরি করতে এসেছো না ফাজলামি করতে এসেছো। তার উত্তরে আমি বললাম তো চাকরির মুখে আমি মানে 1 নম্বর করি। বাহ, ছি, কথাটা সত্যি। চাকরিটা ছাড়তে পারলে আমি বাঁচি। সব সময়ই মনে হয় বসের ঘরে গিয়ে 1 নম্বর করে রেজিগনেশন দিয়ে বেরিয়ে আসি, কিন্তু ভয়ে এবং শালীনতা বোধে কোনোদিন সেটা বলতে বা করতে পারিনি। আজ হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেল। এর জন্য তোমার কোনো অসুবিধা হবে না তো বিশু? সেসব ভেবে এখন আর কোনো লাভ নেই মাসিমা। সারাদিনই এরকমই চলছে। যেমন রোজই বাজারে পয়সা মারি, কিন্তু আজ হিসেব দেখার সময় লিখে দিলাম হাস্তা ভাই 550 টাকা। গতকাল তুমিই তো বলেছিলে সব সময় নাকি সত্যি কথা বলা উচিত। সারাদিন সব ব্যাপারে সত্যি কথা বলা যে কতখানি বিপজ্জনক হতে পারে সেটা জানলে যাকে বেশি কথা বলে বেশি বিপদ। এরকম কেন হচ্ছে কে জানে। আরে ওটা কোনো ব্যাপার না, ও একটু সত্য মাসের মতন হয়েছে, ও 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা এবার বলো তো, তোমার এই ছাত্রীর সম্বন্ধে তোমার রায় কি? মানে তোমার তো একটা অ্যাসেসমেন্ট আছে তো। সত্যি কথা বলতে কি, প্রিয়াঙ্কাকে পড়ানোটা মানে সেকেন্ডারি। আমি তো মূলত প্রেম করতে তখন থেকে ইয়ে করে যাচ্ছে। বলছি বেশি কথা বললে বেশি ইয়ে হচ্ছে। খাবো না, যাও থাকবোই না এখানে, এরপরই চলে যাবো। চলো চলো যিশু, আমি তোমাকে এগিয়ে দিই। কেউ নড়বি না সব। একটা পাও যদি নড়েছিস না ঠ্যাং খোঁড়া করে দেবো। এতগুলো বাজার করা হয়েছে কি কাঙালি ভোজনের জন্য? যাই, আমি একটু রান্নাঘরে যাই। বাড়ি তো আজকে আর কাজ করবে বলে মনে হয় না। যাই, ওরা কি করছে দেখো। তুমি বরঞ্চ এখানেই থাকো, ওই রান্নাঘরে মাকে একা পেয়েই তো তোমার জিভ লক লক করে উঠবে। কি বললে? সরি সরি, আচ্ছা চাপ নিও না। মানে সকাল থেকেই তো অনেক কিছুই শুনছো, সন্ধ্যেবেলার মুডটা নাই বা নষ্ট করলে। রবি, তার থেকে চল, বাইরে না খুব ফুরফুরে হাওয়া দিচ্ছে, হ্যাঁ একটু হেঁটে আসি। এটা একটু বাড়াতে হবে তো। সরি, বাইরে তো মোটেই হাওয়া দিচ্ছে না, বরং বৃষ্টি বা হিম পড়ছে। আর তোর সঙ্গে একা যাওয়ার আমার তো কোনো বাসনাই নেই ভাই। ভয় পাচ্ছিস কেন? কথা দিচ্ছি, মাথা গরম না হলে না মারবো না। এই কি তোমাদের ঝগড়া হয়েছে নাকি? তোমাদের বন্ধুত্ব নিয়ে কোথায় আমরা গর্ব করি, বন্ধুদের বলি। কি বলি আর প্রিয়াঙ্কা, এই বন্ধুত্ব বোধহয় আর ইতিহাসই হয়ে যাবে। কি আজ আজ সকাল থেকে দেখছি তোমরা বড্ড বিচ্ছিরি ভাবে ব্যবহার করছো। এ কি মিথ্যে কথা না বলতে পারলে তোমাদের এতই অসুবিধা হয়? বাজে কথা বলো না তো। বাজে কথা আমি বলিনি। বন্ধুকে বাঁচাবার জন্য ছোট্ট একটা মিথ্যে কথা বলেছিলাম বলে সকলে ছিছি করে উঠেছিলে, আর এখন নিজেরা কি করছো? সত্যি কথা বলতে বাধ্য হচ্ছ বলে বাড়িটাকে এমন করে তুলেছো যা সহ্যের বাইরে। নিজেরা অনবরত মিথ্যেচার করো বলে সংসারটা টিকে আছে, এটাকে ভাবতে তোমাদের খুব ভালো লাগছে? একদম ঠিক কথা বলেছে প্রিয়াঙ্কা। ওই যে কথাই আছে না, আপনি আচরি ধর্ম অপরে শেখাও।
বসে গেছেন মা? হ্যাঁ মা, আজকে তো নাতনির জন্মদিন, ঠাকুরকে একটু বেশি বেশি করে খুশি করতে হবে না? প্রিয়া মা, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। হ্যাঁ, কি হলো? চমকে গেলে কেন? তোমার জ্ঞান কখন ফিরলো? জ্ঞান? কি রে, স্বপ্ন দেখছিলি নাকি? উঠে পড়ো, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। হ্যাপি বার্থডে প্রিয়া। কি হলো? আমার অজ্ঞান হওয়ার স্বপ্ন দেখছিলে নাকি? হ্যাপি বার্থডে প্রিয়া। আরে আমাকে এখন না, আগে পুজোটা শেষ করি। এদিকে আয়, এদিকে আয়। এটা দেখ তোর পছন্দ হয়েছে কিনা। আরে এটাতে একটা গিফট ভাউচার আছে, দেখে নে। হ্যাঁ, বাহ, থ্যাংক ইউ বাবা। খুশি তো? হ্যাঁ, ভীষণ। আমি একটু মায়ের কাছে বসি বাবা। মায়ের পুজো দেখতে যা ভালো লাগে আমার। কি হলো? হেঁচকি তুলছো কেন? যা, চিনি মুখে দিয়ে একটু জল খেয়া যা। এই বাণীকে বলতো চাটা এখানেই দিয়ে যেতে। হ্যাঁ, সত্যি তো আজকাল এই ঘরে আসা ছেড়েই দিয়েছিস। এরকম কোনো ব্যাপার নয় মা, আসলে সকাল থেকে এমন ফোনাফোনি শুরু হয়ে যায় না, নিজেরা কতটুকু সময় পাই বলো। চা আসছে। এত কেন টাকার পেছনে ছুটিস? আমাদের তো টাকার কোনো অভাব নেই। এখন এটা প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে মা, টাকাটা বড় ফ্যাক্টর নয়। আপনার ছেলেকে এখন বিজি রাখাটাই এখন স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে মা। সবই তো তোমার কল্যাণ, তুমি হলে কি এবারে লক্ষ্মী। হ্যাঁ, কি রে, তোর হেঁচকিটা এখনো সারলো না? সেরেছিল, আবার শুরু হলো। চায় চিনি দাওনি? চিনি মানে ওই ওই স্যার কৌটোটা খুঁজে পাচ্ছিলাম না। কিসের কৌটো? আরে চিনির কৌটো। ও, তোমার বেলায় খুঁজে পেলো আর আমার বেলায় খুঁজে পেলো না। এই বাণী, যা তো ভেতরে গিয়ে দাদা বাবুর জন্য আর এক কাপ চা নিয়ে আয়। কি হলো? তোমার হেঁচকিটা তো এখনো কমছে না। এইসব ক্লাসের লোককে রাখো কেন? এমনিতেই তো কোনো কাণ্ড জ্ঞান নেই, যখন তখন ঘরের ভেতরে ঢুকে পড়ে। আমার আমার মাঝে মধ্যে বেশ অস্বস্তি হয়। আরে কাজের লোকের সমস্যা তো তুমি জানোই। বুঝলে ঠাম্মি, তোমার ওই উল্কার ব্যাপারটা না বড্ড গাঁজাখড়ি। কি ব্যাপার? ঠাম্মি বলেছিল যে উল্কার সামনে একটু মনে মনে প্রার্থনা করলে সেটা নাকি ফলে যায়। কথাই বলে তাই বলেছিলাম, সবই তো বিশ্বাসের ব্যাপার। ওরম করে বলতে নেই ঠাম্মির সঙ্গে কথা বাবা। ভগবানের কাছে তো আমরা অনেক কিছুই চাই, তার মধ্যে কি সবকিছু ফলে? কাল কাল রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম, সেটাই সেটাই বারে বারে মনে পড়ে যাচ্ছে। শোনো প্রিয়া, আজকের দিনে তোমার থেকে আমরা একটা জিনিস চাই। কালকে তোমার ব্যাপারটা নিয়ে আমি আর তোমার মা খুব দুশ্চিন্তায় ছিলাম। যাকে সেটা আমরা ম্যানেজ করে নেব, কিন্তু আজকে তোমার জন্মদিনে, তোমার সাবালিকা হওয়ার প্রথম দিনে তোমাকে একটা কথা দিতে হবে। তুমি কোনোদিন কোনো মিথ্যে কথা বলবে না। হ্যালো।
থ্যাংক ইউ অল। আপনাদের ধন্যবাদ, নাটকটা দেখলেন। আই এম শিওর মেনি অফ ইউ হ্যাভ গট এন্টারটেইন। আমি এখন সবার পরিচয় করিয়ে দিই। ক্যারেক্টার্স: দিব্যেন্দু দত্ত, রামকুমার মাঝি, আমাদের মিনিস্টার সাহেব সমান দেব, আমাদের টিউশন মাস্টার সৌভিক সোম, আমাদের প্রিয়াঙ্কা, ক্যারেক্টার প্লেড বাই ডক্টর মোহনা গুপ্ত। সুদীপদা বাকিগুলো বল। না, শুক্লা, হ্যাঁ, শুক্লা আমার মা, আমার স্ত্রী নন্দিতা, রূপা, আমি তো আসছি, আমার প্রেমিকা অর্পিতা, অঙ্কিতা, আর ছবিকে তো করেছিস, আর আমার কি বলবো, বাণী মানে মিতা বিশ্বাস। আর কুট্টুসকে তো আপনারা জানেন কি না জানি না, কুট্টুস হচ্ছে আমাদের স্বর্গীয় সুনন্দা মাসিমার ছেলে। তো কুট্টুস খুব রিসেন্টলি বেঙ্গল অ্যাসোসিয়েশনের মেম্বার হয়েছে। তো কুট্টুসের ভালো নাম অমিতাভ ঘোষ। আমি তো কুট্টুস বলেই চিনি। যাই হোক, এইবার আসি, আর কেউ বাকি আছে? এবার প্রম্পটার্স চলে এসো। একদিকে তুলি খুব সেজে গুজে এসছে, চলে এসো। একদিকে তুলি, একদিকে মমতা, এসো। আর আমাদের লাইটে ছিল শুভ, সাউন্ডে ছিল সুমন্ত, অবশ্যই হ্যাঁ সৌম্য কিছুটা হেল্প করেছে, নো ডাউট। আর হ্যাঁ বললাম তো সৌম্য হেল্প করেছে। আর মেকআপ হচ্ছে আমাদের কল্পনা কোথায়? কল্পনাকে দেখতে পাচ্ছি না। ও, তুমি এখনো যাওনি, বলেছে চলে যাবে। চলো। তো কল্পনা, আর আমাদের কাউকে বাদ দিলাম? হ্যাঁ, ও ঠিক আছে। আর সোনালি আমাদের স্টেজ ম্যানেজমেন্ট করার কথা ছিল, কিন্তু সোনালি বেচারা একটা মানে কারণে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, সোনালি আমাদের ছিল আমাদের সাথেই। আর এবার আমি তো বললাম সত্যপ্রিয় চৌধুরী, যা হয়েছে স্বপ্নে হয়েছে, রিয়েল লাইফে আমি খুব ভালো লোক। আর আমার বন্ধু, হ্যাঁ, রবিজ্যোতি, দেখলেনি তো কিরকম ক্যারেক্টারলেস। আমাদের শেষ কথা, এই ডিরেকশনে আমি আর সুদীপদা অনেক কম সময় পেয়েছি, বাট যে কথাটা বলতে চাই, ফার্স্ট টাইমার মানে আজকে অনেকজন ডেবিউ করেছে স্টেজের মধ্যে অ্যাজ এ নাটক, মানে ওদের জন্য একটা জোরে হাততালি হোক। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, অ্যান্ড ইট ইজ আ ভিশন অফ মি অলসো কি নতুন লোক আসুক, নাটক করুক, সো দ্যাট দে অলসো গেট দি কনফিডেন্স অন স্টেজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবার আরও এন্টারটেইনিং নাটক নিয়ে আসবো। আজকের মতন ধন্যবাদ। আমি পিন্টু চ্যাম মাহাতো অ্যান্ড সুদীপ মিত্র in the direction. Thank you all, and thank you to the Bengal Association for giving us this opportunity. Thank you. Over to Pinakida or Biplav da. শুভ সকাল না আব্বুলিশ, শুভ রাত্রি হয়নি। তো এখন একটু এই স্টেজটা এখন আমরা জানি আমাদের লাকি ড্র হবে। আপনারা যা হাততালি দেখলাম তাতে মনে হলো খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, ভালো ঘরোয়া নাটক, ভালো হয়েছে। আর আমাদের আধা ঘন্টা লাগবে, হাফ অ্যান আওয়ার লাগবে আমাদের স্টেজ সাজাতে। আপনারা প্লিজ গিয়ে খেয়ে আসুন। অলমোস্ট খাওয়ার দাওয়ার কিন্তু নেই, যারা বুকিং করেছেন নিচে অনেকক্ষণ অপেক্ষা করছে, তাদের হাত থেকে প্লিজ খাবারটা নিয়ে নেবেন। হ্যাঁ, দুটোই